বিধানসভার নির্বাচন শেষ হয়েছে, ফলাফলও প্রকাশ হয়ে গেছে, সরকার গঠিত হয়ে গেছে। কিন্তু ফলাফল প্রকাশের পর থেকেই রাজ্যের রাজনৈতিক মহলে একটা আলোচনা, কে হবে বিধানসভার বিরোধী দলনেতা। তৃণমূল থেকে যারা কংগ্রেসে যাবে তাদের মধ্যে কেউ, নাকি তৃণমূলের ভাঙন থেকে তৈরি হওয়া সম্ভাব্য নতুন দলের কেউ হবে, নাকি অন্য কেউ। টিভির স্টুডিও থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্র এখন চেয়ারের অঙ্ক, পদ পাওয়ার হিসেব, রাজনৈতিক সমীকরণ আর ক্ষমতার ভাগাভাগির আলোচনা চলছে। কিন্তু এই পুরো আলোচনার মধ্যে একটা প্রশ্ন যেন ইচ্ছে করেই আড়াল করা হচ্ছে। আর সেই প্রশ্নটা হলো, বিরোধী দলনেতা হয়ে আসলে কি কাজ করবে? বিরোধী দলনেতার আসনের প্রকৃত উদ্দেশ্যটাই বাকি মানুষের জন্য লড়াই করা, মানুষের সমস্যা তুলে ধরা, সরকারের ভুলের বিরুদ্ধে সরব হওয়া, সাধারণ মানুষের অধিকার রক্ষা করা, নাকি শুধু একটা সরকারি পদ দখল করা? নমস্কার বন্ধুরা, আমি মতিউর আর আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট বাংলা। তো চলুন শুরু করি আজকের প্রতিবেদনটা। আর যারা বিরোধী দলের নেতার চেয়ারের জন্য লড়াই করছেন, তারা বলবেন মানুষের জন্য আরো ভালোভাবে কাজ করতে চান বলেই এই পদ দরকার। কিন্তু আমরা তো গত 5 বছর দেখেছি পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি 77 জন বিধায়ক ছিল। প্রশ্ন হলো, সেই 77 জন বিধায়কের মধ্যে কজনকে মানুষ নিয়মিত নিজেদের সমস্যার পাশে দাঁড়াতে দেখেছেন, কজনকে বেকার যুবকদের জন্য আন্দোলন করতে দেখেছেন, কজনকে কৃষকের ফসলের জন্য ন্যায্য দামের সমস্যা নিয়ে আলোচনা করতে দেখেছেন, শ্রমিকের অধিকার, ছাত্রদের ভবিষ্যৎ বা সাধারণ মানুষের দুর্দশা নিয়ে পথে নামতে দেখেছেন। বাস্তব সত্য হলো, অধিকাংশ মানুষের পক্ষে সেই নামগুলো মনে করাও কঠিন, কারণ তারা মানুষের জীবনের সঙ্গে নিজেদের রাজনীতিকে যুক্ত করতে পারেননি। অনেকে বলবেন শুভেন্দু অধিকারী তো ছিলেন, হ্যাঁ তিনি ছিলেন, কিন্তু তার রাজনৈতিক কর্মকাণ্ডের বড় অংশই সীমাবদ্ধ ছিল দলীয় সভা সমাবেশ, মিটিং মিছিলে, সাংগঠনিক কর্মসূচি এবং রাজনৈতিক সংঘাতকে কেন্দ্র করে। সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা, গ্রামগঞ্জের বাস্তব সংকট, বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি বা শ্রমজীবী মানুষের দাবি দেওয়া নিয়ে ধারাবাহিকভাবে রাজ্য জুড়ে আন্দোলনের চিত্র আমরা কতটা দেখেছি, এই প্রশ্নের উত্তর মানুষ নিজেরাই জানেন। অন্যদিকে একটা বিষয় সবাইকে মনে রাখতে হবে, গত বিধানসভায় বাম আইএসএফ জোটের মাত্র একজন বিধায়ক ছিলেন, মাত্র একজন। সংখ্যার হিসেবে তিনি ছিলেন একা, কিন্তু সেই একজন বিধায়ক নওশাদ সিদ্দিকী গোটা রাজ্যের রাজনৈতিক আলোচনায় নিজের জায়গা তৈরি করেছিলেন। কারণ তিনি সংখ্যার জোরে নয়, মানুষের পাশে দাঁড়িয়ে নিজের পরিচয় গড়েছিলেন। কোথাও অন্যায় হয়েছে, কোথাও প্রশাসনিক ব্যর্থতা হয়েছে, কোথাও মানুষের অধিকার খর্ব হয়েছে, কোথাও বেকার যুবকরা আন্দোলন করেছেন, কোথাও কৃষক সমস্যায় ভুগেছেন, সেই সমস্ত জায়গায় তাকে দেখা গিয়েছে। বিধানসভার ভেতরে যেমন তিনি সরব ছিলেন, তেমনি বিধানসভার বাইরেও মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন সব সময়। রাজনীতির ইতিহাসে বরাবর প্রমাণ করেছে যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বড় সংখ্যা লাগে না, লাগে বড় মন। মানুষের জন্য লড়াই করার জন্য শতাধিক বিধায়ক লাগে না, লাগে রাজনৈতিক সদিচ্ছা। আর সেই কারণেই একজন নওশাদ সিদ্দিকী অনেক সময় 77 জন বিধায়কের থেকেও বেশি আলোচনায় এসেছেন। টিভির পর্দায় বলুন বা সোশ্যাল মিডিয়ায় বলুন, অনেক বেশি স্পেস পেয়েছেন। কারণ মানুষ চেয়ার দেখে নয়, কাজ দেখে বিচার করে। এবারের নির্বাচনের ফলাফলেও আমরা একটা বিষয় স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, তৃণমূল এবং বিজেপিকে বাদ দিলে যে কজন বিধায়ক জয়ী হয়েছেন, তাদের মধ্যে হুমায়ুন কবির 2 জায়গা থেকে অলরেডি এক জায়গায় রেজিগনেশন দিয়ে তার ছেলেকে দাঁড় করাবো বলে আলোচনায় আছেন। কংগ্রেসের 2 বিধায়ক এবং বাম আইএসএফ জোটের 2 বিধায়ক রয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, আগামী দিনে সাধারণ মানুষের মনে সবচাইতে বেশি প্রভাব ফেলবেন কারা? যারা শুধু বিধানসভার উপস্থিত থাকবেন, নাকি যারা বিধানসভার বাইরে মানুষের আন্দোলনের অংশ হয়ে হবেন? কংগ্রেসের 2 বিধায়ক নির্বাচিত হয়েছেন, তারা তাদের এলাকায় সম্মানজনক জয় পেয়েছেন। কিন্তু আজ রাজ্যের সাধারণ মানুষকে যদি জিজ্ঞেস করা হয় নির্বাচনের পরে তারা রাজ্যের কোন বড় জনস্বার্থের বিষয় নিয়ে ময়দানে আছেন বা মাঠে আছেন বা আন্দোলন করছেন, কতজন মানুষ তার উত্তর দিতে পারবেন? কতজন মানুষই বা জানেন যে ফারাক্কা থেকে কে কংগ্রেসে জিতেছেন বা রানীনগর থেকে কে জিতেছেন, তাদের নামটাও বলতে পারবেন না। কতজন তাদের রাজনৈতিক ভূমিকা সম্পর্কে বিশদ বলতে পারবেন? কেউই সেরকম ভাবে বলতে পারবেন না। বাস্তবতা হলো, অধিকাংশ মানুষ
পারবেই না। অন্যদিকে বাম আইএসএফ জোট থেকে নির্বাচিত হয়েছেন ডোমকলের মুস্তাফিজুর রহমান রানা এবং ভাঙড়ের নৌসাদ সিদ্দিকী। সংখ্যায় তারা মাত্র দুজন, কিন্তু রাজনীতির ইতিহাসে অনেক সময় সংখ্যা নয়, ভূমিকা বড় হয়ে ওঠে। আজ যারা ভাবছেন মাত্র দুজন বিধায়ক কি করবে, তাদের মনে রাখা উচিত যে বাংলার রাজনৈতিক ইতিহাসে বহু আন্দোলন কয়েকজন মানুষ দিয়েই শুরু হয়েছে। পরে সেই আন্দোলনেই লক্ষ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে। মুস্তাফিজুর রহমান রানা ডোমকলের মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন। এই জয় শুধু একটা আসনের জয় নয়, এটা সেই সমস্ত মানুষের প্রত্যাশার জয় যারা চায় তাদের সমস্যার কথা কেউ বলুক, যারা চায় তাদের এলাকার উন্নয়ন নিয়ে কেউ প্রশ্ন তুলুক, যারা চায় তাদের ছেলে মেয়েদের শিক্ষার ভবিষ্যৎ নিয়ে কেউ বিধানসভায় কথা বলুক, যারা চায় কর্মসংস্থান, স্বাস্থ্য পরিষেবা এবং নাগরিক অধিকার নিয়ে তাদের হয়ে কেউ লড়াই করুক। নওশাদ সিদ্দিকী ইতিমধ্যেই প্রমাণ করেছেন, বিগত 5 বছরে আমরা সেটা দেখতে পেয়েছি যে তিনি শুধুমাত্র একটা নির্বাচনী এলাকার প্রতিনিধি নন, তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তে খেটে খাওয়া মেহনতি মানুষের সমস্যা নিয়ে সরব হতে পারেন। তার রাজনৈতিক অবস্থানের সঙ্গে কেউ একমত নাও হতে পারেন, কিন্তু এটুকু অস্বীকার করা কঠিন যে তিনি মাঠে থাকেন, মানুষের মধ্যে থাকেন, মানুষের সমস্যা নিয়ে কথা বলেন এবং সেই কারণেই তিনি আলোচনায় থাকেন। আগামী 5 বছরে যদি বিধানসভার ভিতরে সাধারণ মানুষের প্রকৃত কণ্ঠস্বর শোনা যায়, তাহলে সেখানে এই দুই বিধায়কের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, চাকরি প্রার্থীদের আন্দোলন, কৃষকদের ন্যায্য ফসলের মূল্যের নিয়ে সমস্যা, শ্রমিকদের অধিকার, স্বাস্থ্য পরিষেবার সংকট, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, সংখ্যালঘু প্রান্তিক মানুষের অধিকার, এই সমস্ত বিষয় নিয়ে যদি কেউ ধারাবাহিকভাবে কথা বলে, তাহলে সেই রাজনীতি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারবেই। আজকে বাংলার রাজনীতিতে একটা বড় সংকট তৈরি হয়েছে। রাজনীতিতে অনেক সময় মানুষের সমস্যার থেকে সরে গিয়ে শুধুমাত্র ক্ষমতার লড়াই সীমাবদ্ধ হয়ে পড়ছে। কে কোন দলে যাবে, কে কোন পদ পাবে, কে বিরোধী দলনেতা হবে, কে মন্ত্রী হবে, এইসব নিয়েই যত আলোচনা হয়, সাধারণ মানুষের জীবনের বাস্তব সমস্যা নিয়ে তার অর্ধেক আলোচনাও আমরা বিধানসভার মধ্যে বলুন বা বিধানসভার বাইরে বলুন দেখতে পাই না। অথচ মানুষের ভোটের মূল্য এইখানেই। মানুষ কাউকে চেয়ার পাওয়ার জন্য ভোট দেয় না, মানুষ ভোট দেয় নিজের কথা বলার জন্য একজন প্রতিনিধি বেছে নিতে। সেই কারণেই আজ প্রশ্ন হওয়া উচিত বিরোধী দলনেতা কে হবে সেটা নয়, বরং বিরোধী রাজনীতি কে করবে, মানুষের পাশে কে থাকবে, অন্যায়ের বিরুদ্ধে কে দাঁড়াবে, চাকরিহীন যুবকদের জন্য কে লড়াইটা করবে, শিক্ষার অধিকার নিয়ে কে সরব হবে, কৃষকের পাশে কে থাকবে, শ্রমিকের দাবি নিয়ে কে রাস্তায় নামবে। যদি কেউ মনে করেন শুধু একটা বড় দল হলেই মানুষের প্রতিনিধি হওয়া যায়, তাহলে ইতিহাস তাদের ভুল প্রমাণ করবে। কারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য একজন জনপ্রতিনিধি আসল পরিচয়, আর সেই পরীক্ষায় আগামী দিনে মুস্তাফিজুর রহমান রানা এবং নওশাদ সিদ্দিকীর দিকে বাংলার বহু মানুষ তাকিয়ে থাকবে। আমরা বিশ্বাস করি বিধানসভার ভিতরে তারা মানুষের দাবি তুলে ধরবেন। আমরা বিশ্বাস করি তারা শুধু নিজেদের নির্বাচনী এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা বিশ্বাস করি তারা রাজ্যের বঞ্চিত, অবহেলিত শ্রমজীবী, কৃষক, ছাত্র, যুব এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবেন। কারণ একজন প্রকৃত বিরোধী নেতার পরিচয় কোনো পদ নয়, কোনো সরকারি মর্যাদা নয়, কোনো নির্দিষ্ট চেয়ার নয়। একজন প্রকৃত বিরোধী নেতার পরিচয় হলো মানুষের পাশে দাঁড়ানো। তাই যারা আজ বিরোধী দলনেতার চেয়ারের জন্য লড়াই করছেন, তাদের কাছে আমাদের একটা ছোট্ট প্রশ্ন আছে। আপনারা কি মানুষের জন্য লড়বেন নাকি শুধু চেয়ারের জন্যই লড়বেন? কারণ ইতিহাস শেষ পর্যন্ত পদ মনে রাখে না, কাজ মনে রাখে। মানুষ শেষ পর্যন্ত বক্তৃতা মনে রাখে না, পাশে দাঁড়ানো মানুষটাকে মনে রাখে। আর আগামী দিনের বাংলায় যদি মানুষের রাজনীতি আবার নতুন করে শক্তিশালী হয়, তাহলে সেই পথে মুস্তাফিজুর রহমান রানা এবং নওশাদ সিদ্দিকীর মতো জনপ্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। মানুষের ভোট মানুষের জন্য ব্যবহার হোক, চেয়ারের জন্য একদমই নয়। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ব্যবহার হোক, ক্ষমতার ভাগাভাগির জন্য নয়। আর সেই লড়াই যারা সত্যিকারের মানুষের পাশে থাকবে, বাংলার মানুষ শেষ পর্যন্ত
তাদের এই মনে রাখবে। তো বন্ধুরা, আজকের এই প্রতিবেদনটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।